চড়া ডিমের বাজার, ডজনের দাম 150-র কাছাকাছি। গরমে মুরগি মারা যাওয়ায় উৎপাদন কমার দাবি খামারিদের। অপরিকল্পিত খনন ও স্লুইস গেট নির্মাণে মৃতপ্রায় রাজশাহীর বড়াল নদ। পরিদর্শন করে ব্যবস্থা নেবার আশ্বাস পরিবেশ উপদেষ্টার। এবং শিক্ষার্থী আত্মহত্যার জেরে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের স্বতন্ত্র পরীক্ষা পদ্ধতি চালু সহ 4 দফা দাবি। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ইসরাত মুক্তি। ডিমের বাজার আবারও চড়া। প্রতি ডজন ডিমের দাম পৌঁছেছে 150 টাকার কাছাকাছি। খামার পর্যায়ে প্রতি পিস ডিমের দাম 1 থেকে 1.5 টাকা বাড়লেও খুচরা পর্যায়ে তা আরও বেশি। হঠাৎ ডিমের দাম বাড়ার কারণ হিসেবে পাইকার ও ব্যবসায়ীরা উৎপাদক পর্যায়কে দুষলেও নতুন করে বাড়েনি মুরগির খাদ্য ও প্রয়োজনীয় উপকরণের দাম। তবে খামারিদের দাবি, তীব্র গরমে ডিম নষ্ট ও মুরগি মারা যাওয়ার প্রভাব পড়েছে দামে। অনেকেই ডিমের দাম বাড়ার কারণ হিসেবে সিন্ডিকেটকে দুষছেন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। দেশে ডিমের চাহিদার অন্যতম যোগানদাতা জেলা গাজীপুর। এখানে সপ্তাহ ব্যবধানে প্রতি পিস ডিমের দাম 9 টাকা থেকে বেড়ে হয়েছে 10 টাকা, আর গেল 1.5 মাসের হিসেবে বেড়েছে 2 টাকা পর্যন্ত। তবে দাম বাড়লেও বাড়েনি উৎপাদন খরচ। উল্টো লেয়ার মুরগির খাবারের দাম কমেছে বস্তা প্রতি 125 টাকা। ওষুধ বা অন্যান্য উপকরণের দামেও পরিবর্তন আসেনি। তবে কেন এই বাড়তি দাম? খামারিরা বলছেন, গরম ও বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মুরগি মারা যাওয়ায় উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। তাদের দাবি, উৎপাদন খরচ কমলেও এখনও লোকসানেই ডিম বিক্রি করতে হচ্ছে। বার্ড ফ্লুর কারণে দীর্ঘদিন অনেক মুরগি নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কারণে যে ডিমটা শর্ট হয়েছে, ওই শর্টের কারণে এখন আসলে ডিমটার শর্ট পড়ছে বলে ডিমের দামটা এখন একটু বাড়তি আর কি। 4 থেকে 5 মাস যাবত ডিমের বাজার 8 টাকা থেকে 9 টাকা। অথচ প্রতিটা খামারি ডিম প্রতি দেখা যায় 2 টাকা থেকে 2.5 টাকা লস বিয়ার করছে। একই চিত্র খুলনা অঞ্চলের পোলট্রি খামারগুলোতেও। তবে এখানকার মুরগির খাবারের দামের বিষয়ে খামারিরা বলছেন উল্টো কথা। খাবারের দামের সাথে বেড়েছে মুরগির বাচ্চা ও ওষুধের দাম। সাথে হিট স্ট্রোকে শত শত মুরগি মারা যাওয়ায় অনেকেই উৎপাদন বন্ধ করে দিয়েছেন, যার প্রভাব পড়েছে বাজারে। খামারের এই প্রভাব পড়েছে খুচরা বাজারে। বরিশালে গত সপ্তাহে প্রতি ডজন ডিম 125 টাকা বিক্রি হলেও বর্তমানে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকায়। আর হালিপ্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি, বেশি দামে কিনতে হচ্ছে বলে বিক্রিও করতে হচ্ছে বাড়তি দরে। বাড়ছে কি কারণে এটা সঠিক বলতে পারবো না। আমরা তো অল্প কিনি, তো এই জন্য জানি না। এটা জানি আড়তদারেরা, যারা বেশি কিনা বেচা করে আনিয়ে, তারা বলতে পারবে এটা কিসের জন্য বাড়ছে। সব কিছু করে স্বরূপ কাঠি এলিয়ে তো বহুতবার ম্যাজিস্ট্রেট আইসে বলা হয়েছে যে এগুলো তো আমরা নিয়ন্ত্রণ করার কিছু নাই। কয়েকদিনের ব্যবধানে কুমিল্লার খুচরা বাজারে প্রতি ডজন ডিমের দাম 8 টাকা থেকে 14 টাকা বেড়ে দাঁড়িয়েছে 135 থেকে 140 টাকায়। চাহিদার বিপরীতে সরবরাহ স্বাভাবিক থাকার পরও দাম বাড়ার কারণ হিসেবেই সিন্ডিকেট ও দুর্বল বাজার ব্যবস্থাকে দুষছেন ভোক্তারা। কারণ কিন্তু সেটা তো আমরা জানি না। আমরা কিনে এনে বিক্রি করি, যারা বাজার নিয়ন্ত্রণ করে তারাই বলতে পারবে কি কারণে বাড়ছে। খামারিরা বলতেছে এত খাদ্যের দাম বেশি, আমরা কিভাবে ডিমের দাম কমাই, এই জন্য ডিমের দাম একটু বাড়তি পাবে। এর আগে গত বছরের অক্টোবরে দেশের ইতিহাসে সর্বোচ্চ 180 টাকা দরে প্রতি ডজন ডিম বিক্রি হয়। সে সময় বাজার নিয়ন্ত্রণে উৎপাদক ও পাইকারি পর্যায়ে দাম নির্ধারণ করে দেয় অন্তর্বর্তী সরকার। সাদাত শাহেদ, এখন। চট্টগ্রামের জিয়া জাদুঘরকে একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তর করতে দ্রুতই নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জিয়া জাদুঘরকে পূর্ণাঙ্গ করতে নিয়োগ দেওয়া হয়েছে গবেষক দল। তাদের পরামর্শের ভিত্তিতে মাসখানেকের মধ্যেই শুরু হবে কাজ। এ সময় তিনি ঘোষণা দেন, আগামী বছর থেকে চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলা ও কর্ণফুলীতে সম্পান বাইচ প্রতিযোগিতায় সহযোগী হিসেবে যুক্ত হবে সংস্কৃতি মন্ত্রণালয়। এই 2 উৎসব ও আয়োজনকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দিতে আয়োজকদের সাথে নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে সফরে আসেন সংস্কৃতি উপদেষ্টা। ঘুরে দেখেন নগরের জিয়া স্মৃতি জাদুঘর, মুসলিম হল সহ বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র। আগামী বছর থেকে জব্বরের বলি খেলা আয়োজনের সঙ্গে যারা যারা আছেন তারা তো থাকবেনই, তার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হবে।
এটা কয়েকটা ফর্মে কাজ করবে। পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এটার কালচারাল সিগনিফিকেন্স আরও কী করে অ্যাম্প্লিফাই করা যায় সেটার ক্ষেত্রে এটা আমরা ওনাদের সঙ্গে আমাদের মিনিস্ট্রি সামনে কি বলে অ্যাকশন প্ল্যানগুলো তৈরি করবে। অপরিকল্পিত খনন, স্লুইস গেট নির্মাণ আর নদ নদী কেন্দ্রিক নানা প্রকল্পে দলীয় সিন্ডিকেটের প্রভাব সব মিলিয়ে মৃতপ্রায় রাজশাহীর বড়াল নদ। বনায়নের নামে নদের উৎসমুখ সংকুচিত করায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদ, অভিযোগ এলাকাবাসীর। এদিকে সমন্বিত উদ্যোগে নদের খনন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ উপদেষ্টার। সজীব আহমেদের ছবিতে আরও জানাবেন রাকিবুল হাসান। ঘন কচুরিপানায় আবৃত মৃতপ্রায় বড়াল নদ, এটির বর্তমান এই দশা দেখে স্মৃতি হাতড়ে ফেরেন নদের তীরবর্তী বাসিন্দা জেলে রবিউল ইসলাম। নদীটাতে যখন হলো বিশাল খনন ছিল নদী, তখন দেখা যাচ্ছে যে আমরা বুদ্ধি হয় দেখি যে ওই আপনার বড় বড় নৌকা আসে, ওই যে যাকে জাহাজ বলে, ওই নৌকা আসতো, নৌকাত করে সবাই কাঠা এলাম গুড় আমাদের দেশ থেকে ওই দেশে যাইতো। একসময় চারঘাট এলাকার পদ্মা নদীর সঙ্গে প্রাকৃতিকভাবেই যুক্ত ছিল বড়ালের উৎসমুখ। প্রায় 500 মিটার চওড়া সেই মুখে 1984 সালে মাত্র 30 ফুটের একটি স্লুইস গেট দিয়ে আটকে দেয়া হয়। এরপর থেকেই শুরু হয় নদীর করুণ পরিণতি। সাথে নদীকেন্দ্রিক প্রকল্প ও ব্যবসা বাণিজ্যে সিন্ডিকেটের প্রভাবে বাড়তে থাকে দখল দূষণ, কমে যায় গভীরতা। নদীটাতে যখন হলো বিশাল খনন ছিল নদী, তখন দেখা যাচ্ছে যে আমরা বুদ্ধি হয় দেখি যে ওই আপনার বড় বড় নৌকা আসে, ওই যে যাকে জাহাজ বলে, ওই নৌকা আসতো, নৌকাত করে সবাই কাঠা এলাম গুড় আমাদের দেশ থেকে ওই দেশে যাইতো। স্লুইস গেট উন্মুক্ত করে উৎস মুখকে আরও জীবিত করার দাবি বড়াল তীরের বাসিন্দাদের। নদের এই পরিস্থিতি পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের সাথে নিয়ে দীর্ঘ আলোচনাও করেন তিনি। পরে বড়াল নদ পুনরুদ্ধারে সমন্বিতভাবে খনন সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন পরিবেশ উপদেষ্টা। নদীটার প্রবাহ হয়তো আপনি একটু নিয়ন্ত্রিত করলেন, কারণ মানুষ আবার বন্যা থেকেও মুক্তি চাইবে, মানুষ নদী ভাঙন থেকেও মুক্তি চাইবে, কাজে সেখানে আপনি তো কিছুটা নিয়ন্ত্রিত কোনো জায়গায় করতে পারেন, কিন্তু নদীটাই মরে যাবে এমন প্রকল্পকে তো আমি উন্নয়ন প্রকল্প বলার কোনো সুযোগ দেখি না। উপদেষ্টার এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদ ও বড়াল রক্ষা আন্দোলনের সদস্যরা। পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে বড়াল নদ নাটোরের চলনবিল হয়ে যুক্ত করে যমুনা নদীকে। ফলে নাব্যতা ও প্রবাহ সংকটে প্রভাবিত হয় পদ্মা যমুনা অববাহিকার লাখ লাখ পেশাজীবী মানুষ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। শিক্ষার্থী আত্মহত্যার জেরে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে স্বতন্ত্র পরীক্ষা পদ্ধতি চালু সহ 4 দফা দাবি জানিয়েছেন তারা। আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। নিজের ব্যক্তিগত ডায়েরিতে এমন সুইসাইড নোট লিখে রোববার আত্মহত্যা করেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার। সোমবার সকালে তার মরদেহ আনা হয় ক্যাম্পাসে। অশ্রুসিক্ত হয়ে সহপাঠীকে বিদায় জানান শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু থেকেই স্বতন্ত্র পরীক্ষা নিলেও 2017-18 শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে কম্বাইন্ড পদ্ধতির পরীক্ষা, যাতে নিজেদের সিলেবাসের বাইরে অতিরিক্ত বিষয় পড়ার চাপ নিতে হচ্ছে তাদের। ফলে মানসিক চাপে আত্মহত্যা করতে হয়েছে ধ্রুবজিৎকে। এর প্রতিবাদে শিক্ষকদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে শিক্ষার্থীরা। পরে স্বতন্ত্র পরীক্ষা পদ্ধতি চালু সহ 4 দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 3 মাস আগে সংঘর্ষ শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় একাডেমিক কার্যক্রম বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতির সদস্যরা। দুপুরে 12টা থেকে ঘণ্টাব্যাপী চলে এই কর্মসূচি। এ সময় প্রথমে প্রশাসনিক ভবনের সামনে আর পরে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। তারা অভিযোগ করেন শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উদাসীনতার কারণে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় দাবি মানা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। এদিকে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। তবে এ সময় উপাচার্য তার কার্যালয়ে ছিলেন না। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এর আগে রোববার শিক্ষক সমিতি সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন। আর 4 মে থেকে শিক্ষকরা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করা থেকে বিরত রয়েছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানায় 200 ব্যক্তির নামে দায়ের করা মামলার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ। বেলা 12:30টায় বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সোহাগ জানান, গত 14 মে বরিশাল জেলা কমিটির এক সদস্য সচিব থানায় মামলাটি দায়ের করলেও জেলা কমিটির আহ্বায়ক সহ কেউই তা জানতেন না। তিনি আরও জানান, অভিযুক্তকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানানো হয়েছে। তথ্য প্রমাণের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনটির পক্ষ থেকে এই মামলার ঘটনায় বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানানো হয়েছে। যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত 3 ভাই বোনের মধ্যে শিশু খাদিজা খাতুনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন তার ভাই সজীব হোসেন ও বোন আয়েশা খাতুন। সকাল 8টার দিকে শহরের শঙ্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। হতাহতরা স্থানীয় গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের সন্তান। স্থানীয়রা জানান, সকালে শিশুরা পাশের মাঠে খেলছিল। এ সময় খাদিজা খাতুন বলের মতো দেখতে একটি বস্তু কুড়িয়ে পায়। বাসায় নিয়ে এসে অন্য 2 ভাই বোনের সাথে খেলার সময় সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে খাদিজা ও সজীব গুরুতর আঘাত পায়। আয়েশাও পরে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা খাদিজাকে ঢাকায় পাঠালে পথেই তার মৃত্যু হয়। কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের সঙ্গে মাদক পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ এই তথ্য জানান। অভিযানে উদ্ধার হয় 30,000 পিস ইয়াবা, একটি 9 মিমি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড তাজা গুলি। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোররাতে কোস্টগার্ড আউটপোস্ট শাহপুরের কোস্টগার্ড সদস্যরা টেকনাফের তুলাতলি ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন একটি ইঞ্জিন চালিত বোট থামার নির্দেশ উপেক্ষা করে গুলি ছুড়ে পালাতে চাইলে কোস্টগার্ড পাল্টা গুলি চালায়। এতে আব্দুল শুক্কুর নামের এক মাদক পাচারকারী গুলিবিদ্ধ হন। এ সময় আরও 4 জন মাদক পাচারকারী পালিয়ে যায়। ঘণ্টাব্যাপী ধাওয়া শেষে বোটটি জব্দ করা হয়। আটককৃতরা সবাই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পরে আহত পাচারকারীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। দিনাজপুর ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 34 জন। সকাল 6টার দিকে ঠাকুরগাঁও থেকে রংপুরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসের। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও 2 জন। এদিকে হবিগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের বাহুবলের চারগাঁও এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় ঘটনাস্থলে নিহত হয় 2 জন, আর হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও 1 জন। এ ঘটনায় আহত অন্তত 30 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভিতে।